শিবাদ্রিজার কল্পকথায় সব বন্ধুদের স্বাগত জানাই। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখা আজ আমি পাঠ করে শোনাচ্ছি। যদি নীরব কবির বোধ ফিরে আসে। দে গরুর গা ধুইয়ে। আমি একেবারেই চমকে উঠলুম। প্রচণ্ড হুঙ্কার দিয়ে কবি গা ঝাড়া দিয়ে সোজা হয়ে বসে স্বাভাবিক চোখ মেলে তাকালেন। তারপর বিরক্তি মেশানো গলায় বললেন, কি এত মালাটালা দিয়ে এমন জবরজং করে সাজিয়েছে কেন আমায়? কালীঘাটে নিয়ে গিয়ে আমায় বলি দেবে নাকি? এত বেলা হলো, চাটাও দেয়নি। খিদে পেয়ে গেছে। কালী, কুল দে মা, নুন দিয়ে খাই। ওরে, চাটা দিবি নাকি? আমার তখন আনন্দ বিস্ময়ে চূড়ান্ত অবস্থা। বিদ্রোহী কবি নজরুল ইসলাম এইমাত্র জ্ঞান ফিরে সুস্থ হয়ে উঠলেন আমারই চোখের সামনে। তার চোখে মুখে আগেকার সেই বিখ্যাত তেজ ও উজ্জ্বলতা। সারা দেশের লোককে এ সুসংবাদ আমিই প্রথম জানাবো। এই আনন্দে আমারই তখন উন্মাদ হয়ে যাওয়ার মতন অবস্থা। কবির জ্ঞান ফিরে আসবার পর প্রথম ইন্টারভিউ ছাপাবার কৃতিত্বও আমার। কবি এখন হাসি মুখে গলা থেকে ফুলের মালাগুলো খুলে ফেলেছেন এবং গুনগুন করে গান করেছেন। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিস নে আজি দোল। সেই ভরাট প্রাণবন্ত কণ্ঠস্বর। আমি পকেট থেকে খাতা পেন্সিল বার করছিলাম। তিনি আমাকে এই প্রথম লক্ষ্য করে ধমকে বললেন, এই ছোড়া, তুমি এখানে কি করছো? আমি থতমত খেয়ে বললুম, কিছু না, মানে আপনার একটা অটোগ্রাফ নিতে এসেছি, আর যদি 2 লাইন কবিতা লিখে দেন। এখন হবে না, যাও ভাগো। অটোগ্রাফ দিতে দিতে হাত ব্যথা হয়ে গেল। আবার কবিতা হবে না, অটোগ্রাফ নেবে তো মেয়েরা। তোমার দরকার কি হে? এখন সময় নেই। আমি তবু চুপ করে বসে রইলুম। নজরুল আপন মনেই বললেন, ইস, এত দেরি হয়ে গেল। নেপেনকে নিয়ে পণ্ডিচেরি যাবার কথা ছিল, শ্রী অরবিন্দের সঙ্গে দেখা করব। আমি ভয়ে ভয়ে বললুম, নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের কথা বলছেন? হ্যাঁ, চেনো নাকি? আজ্ঞে চিনি, কিন্তু তিনি বেঁচে নেই। শ্রী অরবিন্দ ও নৃপেন নেই? কি বলো, কবে মরল? আমি তখন কোথায় ছিলাম? কবির গলায় অসহায় আর্তনাদ ফুটে উঠল। মানুষকে দুঃখের খবর শোনাবার অভ্যেস আমারও নেই। আমিও খানিকটা অসহায় বোধ করতে লাগলুম। তবু মৃদুস্বরে বললুম, আপনি একটানা অনেক দিন ঘুমিয়েছিলেন, অনেক দিন। এর মধ্যে অনেক কিছু বদলে গেছে। দেশ স্বাধীন হয়েছে। হয়েছে? গেছে সাহেব বেটারা? কারার ওই লৌহ কপাট ভেঙেছে? সত্যি? তাহলে তো ফুর্তি করতে হয় একটু আজ। পণ্ডিচেরি থাক, তাহলে আজ অচিন্ত আর প্রেমেনকে ডেকে একবার ঢাকা ঘুরে আসি। ওখানে বুদ্ধদেব আছে। আমি বললাম, বুদ্ধদেব বসু ঢাকা ছেড়েছেন বহুদিন। তাছাড়া পাকিস্তান? পাকিস্তান? হক সাহেবের সেই পাকিস্তান? হা 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 হা। জিন্না গান্ধীজির ঝগড়া আজও মেটেনি? ঝগড়া মিটেছে কিনা জানি না, তবে ওরা কেউ আর ইহলোকে নেই। নেই? তবে পাকিস্তান কী জন্যে? পাকিস্তান ওরা বেঁচে থাকতেই হয়ে গেছে। পূর্ব বাংলা, পশ্চিম পাঞ্জাব আর সিন্ধু নিয়ে পাকিস্তান হয়েছে অনেক দিন আগে। গত বছর ওদের সঙ্গে আমাদের যুদ্ধও হয়ে গেল। যুদ্ধ হয়ে গেল মানে? পূর্ব বাংলার সঙ্গে পশ্চিম বাংলার যুদ্ধ করবে? চালাকি পেয়েছ? তুমি কে হে ছোকরা? সত্যি করে বলো তো, ব্রিটিশের স্পাই নয় তো?
আমি বিষণ্ণ হেসে বললুম, পূর্ব বাংলার সঙ্গে আমাদের হাতাহাতি যুদ্ধ হয়নি বটে, কিন্তু এটা একটা আলাদা দেশ। ওখানকার সঙ্গে এখানকার যাতায়াত বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, এমনকি বইপত্রের বিনিময়ও বন্ধ। এখানকার বই ওরা পড়তে পায় না, ওদের বইও আমরা পাই না। এরা আর ওরা, তুমি এখান থেকে ভাগো তো, যত সব মিথ্যে কথা শোনাতে এসেছো। আমি আজকের ট্রেনেই ঢাকা যাব, দেখি কে আমায় আটকায়। আমি জসিমউদ্দিন, গোলাম মুস্তাফা, প্রেমেন, শৈলজাকে সঙ্গে নিয়ে যাব। ওখান থেকে অজিত, পরিমল, মহিদলালকে সঙ্গে নিয়ে ফিরব। দেখি কে কি করে। তুমি এখন সরে পড়ো। আমি বললুম, আপনি আমার উপর অকারণে রাগ করছেন, কিন্তু কথাগুলো সত্যি। আপনি যে ট্রেনে চাপবেন সেরকম সরাসরি কোনো ট্রেনই চলে না আজকাল আর। ও দেশের সঙ্গে আমাদের দেশের যোগাযোগ সত্যি একেবারে বন্ধ। আর যাদের নাম করেছেন তারা অনেকেই দেশ বদলেছেন। অবশ্য আপনি যদি যেতে চান তাহলে দুই সরকারের মধ্যে লেখালেখি করে আপনার জন্যে একটা কোনো বন্দোবস্ত করি। কবি এবার খানিকটা হতাশ চোখে তাকালেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এতদিন সত্যিই ঘুমিয়েছিলুম? তুমি শুধু আমায় খারাপ খবর শোনাচ্ছ, ভালো খবর কিছু নেই? আমি চিন্তিতভাবে বললুম, ভালো খবর? হ্যাঁ, মানে এই তো দুর্গাপুরে বিরাট ইস্পাত কারখানা হয়েছে, কলকাতায় অনেক বড় বড় বাড়ি উঠেছে। তাকিয়ে দেখি কবি আবার অবসন্নভাবে হেলান দিয়েছেন। কী সব বিড়বিড় করতে করতে হাত দিয়ে মালার ফুলগুলো ছিঁড়ছেন।